আচ্ছা, আমরা করতেছিলাম হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক সম্পর্কিত দুইটি উপপাদ্য আছে, কয়টা? দুইটা। দুইটা খুবই গুরুত্বপূর্ণ, মানে বেসিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগে আমরা এই উপপাদ্যগুলা মুখস্থ করতাম, থিওরি মুখস্থ করতাম, প্রমাণ মুখস্থ করতাম। তোমাদের জন্য আসলে কাজটা সহজ হয়ে গেছে, কারণ সায়েন্সের স্টুডেন্ট তো হচ্ছে কি, যাদের অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিটা ওরা শো করবে, ওদের মুখস্থ বিদ্যা এগুলো তো আর্টস কমার্স বা যারা মুখস্থ টাইপের জিনিস পড়ে তাদের জন্য। সায়েন্সের স্টুডেন্টরা বেসিক্যালি কি হবে, মুখস্থ জিনিস তারা অ্যাভয়েড করবে, তার হচ্ছে তাদের দক্ষতা, তাদের যে ভিতরের জিনিস সেটা প্রকাশ করবে। তো সেই জন্য ক্রিয়েটিভ সিস্টেম তোমাদের জন্য ভালোই সিস্টেম বলা যায়। আগে এই যে ভূপদ্ম, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন ভূপদ্মগুলা থিওরি মুখস্থ করতে করতে অবস্থা খারাপ। এখন তো তোমরা ফর্মুলা বসায় শুধু ম্যাথ করো, তোমাদের জন্য সহজ হয়ে গেছে। তো যাই হোক, বেসিকের জন্য যেটা বললাম, জড়তা হোমওয়ার্কের দুইটি উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটাতে আসি। প্রথম তো হচ্ছে, সাপোজ একটা বস্তু আছে, যে কোনো একটা বস্তু, আমাদেরকে দুইটা অক্ষ নিতে হবে। কয়টা অক্ষ? দেখো এই স্টেপ গুলা খেয়াল রাখবো। এই যে পুষ্প, খেয়াল করো বোর্ডের দিকে। এক নাম্বার হচ্ছে কি, কয়টা অক্ষ নিতে হবে? দুইটা অক্ষ। অনেকগুলা পয়েন্ট আছে, অক্ষগুলা ওই সমতলে নিতে হবে। মনে করেন এই যে আমি এই টেবিলটা নিলাম, একটা এখানে একটা এখানে, মানে দুইটাই হচ্ছে এই সমতলে নিতে হবে। এরকম নাইলে হবে না, এরকম নিলে হবে না, এরকম নিলে হবে না, বুঝতেছি? অক্ষগুলো থাকতে হবে কোথায়? এই বস্তু, যে বস্তু নিচ্ছে তার সমতলে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এরা পরস্পর লম্ব হইতে হবে। আমি যেভাবেই নিই দুইটা সমতলে নিব, তবে ওই দুইটা পরস্পর লম্ব হইতে হবে। এখন এই দুইটা কিভাবে নিলাম ডাজন্ট ম্যাটার। তাহলে কতগুলো বুঝতেছি না বুঝিনি? আচ্ছা, তাহলে সাপোজ আমরা এইদিকে একটা অক্ষ নিলাম, এই যে এটা একটা অক্ষ, তার সাথে লম্ব। লম্ব হচ্ছে যে এই যে এটা, এই যে এটা 90 ডিগ্রি। আবার 3D ফিগার রাখবো তো, এই যে এটা। এটা যদি আমরা এক্স অক্ষ ধরি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই যে মাথায় রাখবো যে এক্স অক্ষ যে বোর্ডের হচ্ছে পশ্চিম ডান দিকে, ওয়াই অক্ষটা হচ্ছে বোর্ড বরাবর ভিতরের দিকে। কোন দিকে? ভিতরের দিকে। আর জেড অক্ষটা লাগবে, জেড অক্ষ হচ্ছে যে এই দিক বরাবর, এটাকে সোজা করে দিবে। তো যদি আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকতো, তাহলে এক্স অক্ষ এদিকে, ওয়াই অক্ষ এদিকে দিলে সমস্যা ছিল না। সমস্যা হয়ে গেছে কাকে নিয়ে? জেড অক্ষ। জেড অক্ষ যখন আমরা এদিকে দিয়ে দিব, তখন তো হচ্ছে জেড অক্ষ ওয়াই অক্ষ সেম হয়ে যাবে। এই জন্য আমরা একটা 3D ভিউ এখানে আমরা হচ্ছে দেখবো, যেখানে ওয়াই অক্ষটা এদিকে, এদিকে মানে বুঝবো বোর্ডের ভিতরে, আর জেড অক্ষ হচ্ছে এদিকে। আচ্ছা, কি কি কথাগুলো বললাম বলেন তো, আপনারাই বলেন। দুইটা অক্ষ নিব, একই সময় নিব। ভেরি গুড, হ্যাঁ, ওদের বুঝে অনেক সুন্দর করে বলছে। তাহলে হচ্ছে বুঝে বলা দেখি কি কি বলছি। দুইটা অক্ষ, না না, এটা তো বোঝানোর জন্য নিছি। হ্যাঁ, ইয়ে বলো যে, সুজানা বলো দেখি। হ্যাঁ, ভেরি গুড, হ্যাঁ, ঠিক আছে, সুজানা ভালো হয়েছে। তাহলে এখান থেকে, তো এখন ওরা বলছে যে এই 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 যে অক্ষটা আছে এক্স অক্ষ, এক্স অক্ষের সাহায্যে জড়তা ভ্রামক কত? বললাম যে আই এক্স। কারণ দেখেন অক্ষের সাপেক্ষে কিন্তু জড়তার ভ্রামক গুলো চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে জড়তা ভ্রামকের কনসেপ্টটাকে, একটা বস্তু এখানে আছে, তাহলে আমরা অক্ষরা নিচ্ছি, কি কনসেপ্টটাকে, এই বস্তুটাকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে। প্রত্যেকটার কি কি করতে হবে? প্রত্যেকটার ভর এবং হচ্ছে দূরত্বের বর্গ নিতে হবে। তাহলে অক্ষর যদি অবস্থার পরিবর্তন হয়, অক্ষ যদি হচ্ছে অ্যাঙ্গেল পরিবর্তন হয়, তাহলে এক একটার জন্য এক এক রকম দূরত্ব, তাহলে পুরো বস্তুটার জড়তা ভ্রামক চেঞ্জ হয়ে যাবে না বলে? তো এখন ওরা বলছে যে এই যে অক্ষগুলা যারা পরস্পর লম্ব এবং ওই বস্তুর সমতলে, ওই বস্তুর কি সমতলে, একটা আই এক্স আর একটা হচ্ছে আই ওয়াই, এই যে এদের যোগফল, এদের যোগফল হবে কি? এদের যোগফলটা হবে এই দুটো অক্ষের ছেদবিন্দু। কি বিন্দু? ছেদবিন্দু। কোথায়? এই যে দেখেন, এই যে সমতলটা আমরা বললাম, দেখেন দুইটা অক্ষ পরস্পর আমরা লম্ব অনেকভাবে নিতে পারি, ঠিক আছে, নিলাম। এখন হচ্ছে এই সমতলের উপর লম্ব, খেয়াল করুন সবাই দিকে তাকান, এই সমুদ্রের উপর লম্ব কিন্তু এইভাবে যে কোনো জায়গায় লম্ব হতে পারে, পারে না? ওরা বলছে এই লম্বটা যে কোনো জায়গায় নেওয়া যাবে না, ওদের ছেদে বিন্দুতে নিতে হবে। কোথায় নিতে হবে? ছেদে বিন্দুতে। তাহলে পরবর্তী কনসেপ্ট আসতেছে যে আমাদের হচ্ছে এদের ছেদে বিন্দু এবং এই সমতলের উপর লম্ব, এই যে এটা হচ্ছে অক্ষ, এটা হবে আই জেড এর সমান। কার সমান? আই জেড এর সমান। এটা হচ্ছে প্রথম থিওরি।
লেখা হয়ে গেছে? আচ্ছা, আমাদের বুঝলেই হবে, লেখাটা বেশি গুরুত্বপূর্ণ না। তাহলে আমরা এখানে একটা টুকরা নিলাম, একটা খন্ড নিলাম, এটা হচ্ছে, এটার ভর হচ্ছে কত, m1। সাপোজ এটা যদি মূল বিন্দু হয়, এটার এটার হচ্ছে অবস্থান ধরলাম হচ্ছে x1 y1 স্থানাঙ্ক। তাহলে বেসিক কি হবে বলেন? বেসিক যেটা হবে যে এখান থেকে একটু পর্যন্ত হচ্ছে x1 আর এখান থেকে একটু হচ্ছে কি y1। দেখেন বেসিক্যালি হচ্ছে এটা আর এটা পরস্পর লম্বা হওয়ার কথা, কিন্তু আমরা হচ্ছে জেড অক্ষ দেখানোর জন্য এটাকে কি 3D ভিউ দিচ্ছি। এই জন্য এখানে যে y1টা হবে এটা লম্ব না দিয়ে এটা সমান্তরালে দিতে হবে, বুঝতেছি? তাহলে এখন এই যে কোণটা আছে এটার ix1 কত হবে? জড়তার ভ্রামক হচ্ছে বস্তুর ভর ইনটু হচ্ছে দূরত্ব। এখন এই বিন্দু থেকে এই x অক্ষের দূরত্ব কত? y1 স্কয়ার। তাহলে y1 কত হবে বলেন? এখন y অক্ষ থেকে দূরত্ব কত? দূরত্ব কোণার ভর ইনটু হচ্ছে দূরত্ব হচ্ছে, এটা x1 হলে এটাও কি x1 স্কয়ার। z1 কত? z অক্ষের সাপেক্ষে দূরত্ব কত হবে? তাহলে হচ্ছে m1 ইনটু এটুক দূরত্বটা বলেন, তাহলে এটা হচ্ছে r1 স্কয়ার। আচ্ছা, এখন হচ্ছে নরমালি হচ্ছে দেখেন, আপনি হচ্ছে শুধু থিওরি দেখলেন, মুখস্থ করলেন, এটা দিয়ে কাজ হবে না। পুরো বিষয়টা হচ্ছে মাথায় ঢুকাইতে হবে যে আমি আসলে বুঝতেছি কিনা। আর 3D যে সমস্ত বিষয়গুলো হচ্ছে এগুলো আপনি পুরোপুরি ডায়াগ্রাম দেখে বুঝবেন না। যেমন এই যে আপনি এতদিন ধরে স্থানাঙ্ক করে আসছেন, একটা বিন্দু প্রথমে এইদিকে যাইতেন, তারপরে এইদিকে আসতেন। তো এখন কিন্তু এদিকে যাচ্ছেন না, এখন এদিকে গিয়ে এদিকে যাচ্ছেন কেন? আমরা ওই যে ওয়াই অক্ষটা আছে এটা বোর্ড বরাবর ভিতরের দিকে আছে, আর জেড অক্ষ হচ্ছে বোর্ডের উপরের দিকে। এখন দুইটা অক্ষ যদি ওয়াই অক্ষ জেড অক্ষ যদি রিয়েল ডায়াগ্রাম আঁকি, দুইটা কিন্তু একই হয়ে যাবে, একই হয়ে যাবে না? প্রথমে যদি আমরা এক্স অক্ষ এইদিকে দিই, ওয়াই অক্ষ দেওয়ার কথা ছিল এইদিকে, এখন জেড অক্ষ থাকে কোন দিকে? বাইরের দিকে। তো আমরা এটাকে সরাই দিলে কি হবে? জেড আর ওয়াইটা কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। সেই জন্য বোঝানোর জন্য আমরা ওয়াইটাকে কি করি, একটা 3D ভিউ নেওয়ার চেষ্টা করি, যেটা ওয়াই অক্ষ, এটাকে আমরা সমকোণ ধরি, আর এটা হচ্ছে কি অক্ষ? এটা হচ্ছে জেড অক্ষ। বুঝতেছি? তাহলে আমাদের এই থিওরিটা একটু রিভিউ করি। থিওরিটা কি ছিল? যে একটা বস্তু আছে, দুইটা অক্ষ নিব, কি নিব? দুইটা অক্ষ। ওই দুইটা অক্ষ হচ্ছে হলো বস্তু সমতলে থাকতে হবে। এই যে আমরা যদি এখানে হচ্ছে হলো যে ব্যাস ধরি, এই যে দুইটা অক্ষই হচ্ছে যে একদম বেঞ্চের উপর থাকতে হবে। এক কোণটা যদি এরকম থাকে তো এটা সমতল নাই, দুইটাই সমতলে থাকতে হবে। নাম্বার টু হচ্ছে দুইটা পরস্পর লম্বা হইতে হবে। কি হবে? লম্ব। তাহলে এই দুইটা অক্ষের সাপেক্ষে যে পুরো বস্তুর যে জড়তার বামক হবে, এদের সমষ্টি যেটা হবে সেটা হচ্ছে, ওরা বলছে যে এদের ছেদবিন্দু এবং ওই সমতলের উপর যে লম্ব যে অক্ষ আছে এটা সমান। এখন দেখেন আপনারা সায়েন্সের স্টুডেন্ট, আপনারা যদি বুঝতে চান, তাহলে সহজ। যদি আপনারা বুঝতে চান, দেখেন এখানে একটু খেয়াল করেন, এখানে আমি আপনাদেরকে যে বিষয়টা বলি, দেখেন আমি তো সাপোজ এই যে অক্ষটা নিলাম, খেয়াল করেন, যখন আমরা হচ্ছে যে যদি আমরা এটাকে এক্স অক্ষ ধরি, তাহলে একটা বিন্দু যদি এখানে থাকে, খেয়াল করেন, তার লম্ব দূরত্ব কত? একটু। বিন্দুটা যদি এখানে হয় তাহলে কত? একটু। বিন্দুটা যদি এখানে হয় তাহলে কি? এবারে একটু দূরত্ব। আর যদি এই অক্ষটা হয় তখন বিন্দু এখানে থাকলে লম্ব দূরত্ব, এখানে থাকলে একটু দূরত্ব। কিন্তু যখন আমার হচ্ছে হলো যে জেড অক্ষ থাকবে, এই জেড অক্ষের যে দূরত্বটা হবে, দেখেন এই বেঞ্চের উপর যতগুলা বিন্দু আছে এটাই হচ্ছে সবচেয়ে মিনিমাম দূরত্ব। আপনি যদি একটুক নেন, দেখেন তখন কিন্তু সমকোণ থাকবে না, তখন তখন হচ্ছে এটা অতিভুজ হয়ে যাবে। আবার এই বিষয়টা ভালো করে মাথায় ঢোকেন, এটা অনেকের জন্য একটু কঠিন, যে এই যে কাঠের উপর যতগুলা টুকরা আছে, যতগুলা কণা আছে, তাদের দূরত্ব কিন্তু এটাই সবচেয়ে কম। আপনি একটু বাস্তবে চিন্তা করে দেখেন, একটু যদি আপনি এই দূরত্ব নেন, এই যে বিন্দুটা মানে এই অক্ষটা, এই বস্তুটাকে যেখানে ছেদ করছে যে বিন্দুতে, ওটাই হচ্ছে হলো ওই বিন্দু থেকে এই অক্ষের সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। মাথায় ঢুকছে? চিন্তা দেখেন, যেখানে ছেদ করবে এটা একটা সমতল, এই যে অক্ষটা এটা হচ্ছে হলো লম্ব, এটার যদি নিচেও যান, এই বিন্দু থেকে যদি এই অক্ষের নিচেও যান তাও বড় হবে, উপরে গেলেও কি হবে? কম হবে। একটু খেয়াল করে দেখেন, সাপোজ বস্তুটা হচ্ছে যে এই যেরকম আপনি দেখেন, এই যে একটা বস্তু ধরলাম, তাহলে এই কণাটা থেকে এই দূরত্ব, এটার দূরত্ব না? আপনি যদি একটু উপরে যান, দেখেন অতিভুজ হয়ে যাচ্ছে, নিচে যান বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটা যদি আমাদের মাথায় রাখতে হবে, যে এই জেড অক্ষ যেটা আছে, এই জেড অক্ষের থেকে হচ্ছে হলো এই যে এখানে যে কণাগুলো আছে, কণাগুলোর সবচেয়ে কম দূরত্ব কোনটা? ওই বিন্দু থেকে ডাইরেক্ট এই জেড অক্ষটা এই সমতলকে যেখানে ছেদ করছে ওটাই সবচেয়ে কম দূরত্ব। এর উপরও যাওয়া যাবে না, নিচেও যাওয়া যাবে না। কারণ দূরত্ব মানে হচ্ছে হলো কি ক্ষুদ্রতম দূরত্ব বা লম্ব দূরত্ব। একটু বুঝছেন সবাই?
তাহলে এই হিসেবে এখন ঠিক আছে, দেখেন জেড অক্ষ যেটা আছে, জেড অক্ষ আপনি 3D ভিউ নেন, এটা যে জেড অক্ষ বস্তুটা এই সমতলে আছে, আপনি যদি এইদিকে আসেন তাহলে কি দূরত্ব বেশি হয়ে যাবে না? এখানে আসলে বেশি হয়ে যাবে না? এটাই হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব এবং এর লম্ব দূরত্ব। তাহলে এই হিসেবে i z1 ঠিক আছে। এখন দেখেন আপনারা তো জানেন যে r1 যেটা আছে, r1 স্কয়ার ইকুয়াল টু কি, r1 ইকুয়াল টু x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার লেখা যায়। আপনি হয়তো বলবেন কই, এটা তো সমকোণ ত্রিভুজ লাগতেছে না, এটাকে লাগতেছে কি স্থূলকোণ ত্রিভুজ। দেখেন আমরা কিন্তু আগে বলছি, আমরা এখানে তিনটে অক্ষ আঁকা লাগছে, এই জন্য এটাকে আমরা আমাদের কি ধরতে হবে, এটাকে আয়তক্ষেত্র ধরতে হবে। কারণ বাস্তবিক অক্ষে যখন আমাদের x অক্ষ থাকতো, এখানে y অক্ষ থাকতো, এখানে একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা x1 আর এটা কত বলেন y1, তখন এটা আর হইতো না বলেন। তাহলে কি r1 স্কয়ার ইকুয়াল টু x1 স্কয়ার প্লাস y স্কয়ার লেখা যেত? বুঝতেছি? তাহলে এই যে এটা r1 স্কয়ারকে আমরা কি লিখতে পারি বলেন, x1 স্কয়ার প্লাস হচ্ছে y1 স্কয়ার। এখানে কত আসে m1 x1 স্কয়ার প্লাস কত আছে m1 কত আসে y1 স্কয়ার। এবার বল m1 x1 স্কয়ার মানে কি iy, আর হচ্ছে m1 y1 কত iy1, আর এটা হচ্ছে ix1। প্রমাণ হয়েছে? মানে একটা কোণের জন্য প্রমাণ হয়েছে যে আসলে z অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক যেটা আছে সেটা হচ্ছে x অক্ষ এবং y অক্ষের যোগফলের সমষ্টি। লেখা হয়ে গেছে? এখন দেখেন আমরা একটু খেয়াল করি যে আসলে ix টা আসলে কত। ix টা হচ্ছে এই যে ix1 প্লাস হচ্ছে iy1 প্লাস হচ্ছে কি সরি ix2 প্লাস হচ্ছে ix3, এরকম না? মানে নরমালি x অক্ষের সাপেক্ষে হচ্ছে জড়তার ভ্রামক কত বলেন, প্রথম কণা ইনটু তার দূরত্বের স্কয়ার, তারপরে কি দ্বিতীয় কণা, তারপর দূরত্বের স্কয়ার, এরপর হচ্ছে এগুলো কত উল্টা লিখছি। x অক্ষ থেকে দূরত্বগুলো কি উল্টো হবে, x অক্ষ থেকে দূরত্ব y1 হবে, এটা হচ্ছে কি y2 স্কয়ার, এটা হচ্ছে m3, তারপর y3 স্কয়ার, এভাবে mn, তারপরে হচ্ছে কি yn স্কয়ার। না বুঝলে বলিয়েন, বুঝছেন? এটা হচ্ছে দুইবার হয়ে গেছে, এটাও দুইবার হয়েছে। এই না বুঝলে কোনো কোশ্চেন করিও না, এইভাবে তাকায় থাকবে না, ঠিক আছে? তাহলে এটা মানে কি একটা কণার, এটা মানে হচ্ছে যে একটা কণার জড়তার ভ্রামক, এটা কি সেকেন্ডটা, এটা কি থার্ডটা, এটা হচ্ছে জেড। সিমিলারলি আই ওয়াই কত হবে, m1 x1 স্কয়ার, তারপরে কত হবে m2 x2 স্কয়ার, m3 x3 স্কয়ার, এইভাবে ডট 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 দিয়ে হবে mn xn স্কয়ার, iy1, তারপর হচ্ছে iy2, এরপরে iy3, এইভাবে ডট 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 i কত n। iz কত হবে, iz1 iz2 iz3, এভাবে iz1 কত আসছিল m1 r1 স্কয়ার, তাহলে এটা হবে m2 r2 স্কয়ার, m3 r3 স্কয়ার, mn rn স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এবার আমরা আরেকটা
বস্তু করে নিলাম যার ভর হচ্ছে কত m2 এবং ধরে নিচ্ছে তার স্থানাঙ্ক হচ্ছে x2 y, তার মানে হচ্ছে এখান থেকে এটুক দূরত্ব হচ্ছে কত x2 আর এটুক দূর হচ্ছে কি y2 এবং এই z অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে কত r2। তাহলে এখন বলেন এই কণাটার x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? কণাটার ভর হচ্ছে কত m2 আর x অক্ষ থেকে দূরত্ব কত y2 স্কয়ার, বুঝতেছেন? y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত বলেন? m2 ইনটু x2 স্কয়ার। আর z অক্ষের সাপেক্ষে কত? তো আগের মতো r2 কে কি লেখা যাবে? x2 স্কয়ার প্লাস হচ্ছে y2 স্কয়ার। সেমই আছে তাই না? মানে হচ্ছে এটা হচ্ছে i কি, এটা হচ্ছে i y2 আর এটা হচ্ছে i কি x2। দেখেন সেই তাহলে প্রথমটা খেয়াল করুন, i z1 কত আসছিল প্রথমটাতে? যেটা আসছিল i কি এই যে x1 প্লাস হচ্ছে i y1 না? দেখেন প্রথম একটু আগে i z1 যেটা আমরা বের করছিলাম সেটা i x1 প্লাস i y1 আসছিল। এখন দ্বিতীয়টা কত আসছে বলেন? m2 এটা আসছে কত i কি x2 প্লাস হচ্ছে i কি y2। আগে পরে লিখলে সমস্যা নেই, সেম ভাবে বাকিগুলো কত আসবে? এই যে i z2 কত আসছে দেখেন i y2 আর i z1 টা কত আসছিল? এই যে i z1 i x1 প্লাস i y। বাকিগুলো যদি আমরা এভাবে প্রত্যেকটা কণা ধরে ধরে করি আপনারা বুঝে গেছেন অলরেডি, বাকিগুলো আর লেখার দরকার নেই আসলে। এখন যদি আমরা এক্স এর গুলোকে আলাদা করে ফেলি i x2 i x3 কত এটা দেখেন এটা ix না, মানে x এর গুলো আলাদা করে ফেললাম y গুলো আলাদা করে ফেললাম আর এটা হচ্ছে i কি y, শুরু কোথা থেকে iz দিয়ে। তা আপনাদের জন্য কাজ সহজ হয়ে গেছে, আমরা এগুলা মুখস্থ করতাম বুঝে, অনেকে অংশ না বুঝে মুখস্থ করতো কারণ আগে কোশ্চেন কমন ছিল, এইগুলা পরীক্ষা আসবে, এটা খুবই ইম্পর্টেন্ট কমন ছিল। তোমাদের জন্য পুঁজিগত হচ্ছে আসবে না, তোমাদের ফর্মুলা দিয়ে দিচ্ছি, শুধু ম্যাথ করতে হবে। তো বাট ম্যাথ করার জন্য তো বেসিক গুলো লাগবে, আর বেসিক গুলো করার জন্য হচ্ছে তোমাদের ভালো করে দেখাই। এখন এই চ্যাপ্টার কঠিন লাগার কারণ হচ্ছে যে এই যে বেসিক গুলা থাকে সেই বেসিক গুলা কি হয় না ক্লিয়ার থাকে না, এই জন্য হচ্ছে চ্যাপ্টার কঠিন লাগে। যারা বললাম যে ইঞ্জিনিয়ারিং সাইডে যদি কারো পড়ার ইচ্ছা থাকে, বিশেষ করে সিভিল মেকানিক্যাল আইপিই মানে ম্যাটেরিয়াল রিলেটেড, তাদের জন্য কিন্তু জড়তার ভ্রামক অনেক কাজে লাগবে। আচ্ছা লাস্ট ক্লাসে যে জড়তার ভ্রামক বের করা হয়েছিল মনে আছে? আর একটা আয়তাকার বস্তুর দৈর্ঘ্য হচ্ছে l, এখন জড়তার ভ্রামক বের করা হয়েছিল কিভাবে বের করা হয়েছিল বলেন? প্রান্তের সাহায্যে, তাই না? এই যে এরকম। তলের প্রান্ত দিয়ে এবং তলের সাথে কি লম্ব বরাবর, এক প্রান্ত দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্ব বরাবর, কার সাথে? তলের সাথে না, দৈর্ঘ্যের সাথে লম্ব বরাবর। তলের সাথে আর দৈর্ঘ্যের সাথে পার্থক্য আছে। দেখেন লাস্ট ক্লাসে আমরা যেটা বের করছিলাম একটু খেয়াল করেন ডায়াগ্রাম, এই যে এটা বের করছিলাম, এটা আর এই যে এটা মধ্যবিন্দু দিয়ে তার সব সমতলের উপর, সমতলের সাথে না সমতলের উপর দিয়ে গেছে, এই যে এটা আর এটা, এটা কত ছিল
ছিল 1/3 হ্যাঁ হ্যাঁ, m l স্কয়ার বাই 3, পাশে তো 12 ছিল না, মাঝখানেরটা ছিল না, যেটা 3 এই সাইড থেকে স্টার্ট হচ্ছে ml স্কয়ার বাই 3 আর যেটা মধ্যবিন্দু দিয়ে হচ্ছে ml স্কয়ার বাই 12, এটা হচ্ছে 12 আর এটা কত 12। দেখি, প্রথমটা কি এক পাশ দিয়ে হয়েছে না, এক পাশেরটা কত আসছে 1/3 ml স্কয়ার আর মাঝখানেরটা কত ml স্কয়ার বাই 12। এখন দেখেন, আপনারা যেহেতু বেসিক গুলা বুঝছেন, এখন আপনারা নিজেরা বলতে পারবেন। এবার সবাই বলেন যে আমরা দৈর্ঘ্য ধরে নিচ্ছি এল, এখন প্রস্থ হচ্ছে হলো বি। তাহলে এখন যদি এরকম হয় বলেন তো, এই অক্ষের সাপেক্ষে এই যে লাল যেটা আছে, এটা এটা জড়তার বাবদ কত হবে? খুবই সহজ প্রশ্ন। আগে ছিল কোনটা খেয়াল করেন, এই যে এটা ছিল কত, ভর, পুরো বস্তুটার ভর ইনটু দৈর্ঘ্য, দৈর্ঘ্য স্কয়ার ভাগ কত 12 প্রান্তেরটা। এখন দেখ এটা কত হবে তাইলে, আপনি হচ্ছে কি সহজভাবে চিন্তা করেন যে আগে যেটা ছিল প্রান্ত দিয়ে গেছিল, এটা কার সাথে লম্ব, এল এর সাথে, তাহলে এল স্কয়ার বাই 12 হয়েছে। এবার এখান দিয়ে গেল, প্রান্ত দিয়ে গেছে, প্রান্ত দিয়ে গেছে কার সাথে লম্ব, আপনি এটাকে দৈর্ঘ্য ধরেন, কিন্তু এই দৈর্ঘ্যটা এখন কি প্রস্থ, তাহলে এন বি স্কয়ার বাই 12, বুঝতে পারেন নাই? আগে কোনটা ছিল, ওই বাসায় না পড়লে তো এটা হবে, আগে এই যে এটা ছিল কার সাথে লম্ব, আর গেছে প্রস্থ ঘেসে, তাই তো, দৈর্ঘ্যের সাথে লম্ব। জনতার আমার কত ছিল, তার মানে যার সাথে লম্ব তার হচ্ছে কি স্কয়ার ভাগ হচ্ছে 12, ভর তো আছেই। তাহলে এখন যদি এইভাবে যায়, এখন কার সাথে লম্ব, প্রস্থের সাথে, তাহলে মানে এটাকে আমরা এল ধরি। তো এই এলটাই এখন কি এল না, মানে এলটাই হচ্ছে হলো এখন প্রস্থ বি। বি বলে ব্রেথ, ব্রেথ মানে হচ্ছে প্রস্থ, আর লেন্থ, লেন্থ মানে দৈর্ঘ্য, এখান থেকে আসছে। তাহলে দেখেন ডায়াগ্রাম এই যে যেরকম, এগুলো বুঝলে পরে ম্যাথ গুলো অনেক সহজ লাগবে, অনেক কঠিন থেকে অনেক সহজ লাগবে, বেসিকের উপর ডিপেন্ড করবে। তাহলে এটা হচ্ছে এম এল স্কয়ার বাই 12। স্যার এটা ml স্কয়ার বাই 3 ছিল। ও সরি, প্রান্তটা, হ্যাঁ হ্যাঁ সরি, আমিও পেছ লাগাই বলতেছি, প্রান্তেরটা হচ্ছে এম এল স্কয়ার বাই 3। তাহলে কালোটা কত হবে, ml স্কয়ার বাই 3। এম বি স্কয়ার বাই 3। এবার 3D ভিউ, হ্যাঁ, এটা হচ্ছে এক্স অক্ষ, 3D ভিউ নেওয়ার জন্য এটা হচ্ছে ওয়াই অক্ষ, মানে জেড অক্ষ এখন এই যে এইদিকে, বুঝছেন তো? তিনটা অক্ষ যখন চলে আসবে তখন তো হচ্ছে পুরোপুরি ডায়াগ্রামটা আপনাকে মনের ভিতর, মাথার ভিতরে ঢুকাইতে হবে। মানে এটা এল ঠিক আছে, এটা বিউ ঠিক আছে, এটা এক্স অক্ষ, এটা প্রান্ত দিয়ে ওয়াই অক্ষ, এটা ওটা বোর্ড বরাবর ভিতরের দিকে, তাই না? আর এটা হচ্ছে কি বলেন তো, এই যে আই এক্স এর ভ্যালু এখানে কত, দেখে কি বলতে পারেন? না না, মানে আই এক্স এর ফর্মুলা দিয়ে করলে কত হবে, ফর্মুলা এম হবে, নিচে 3 হবে, প্রান্ত দিয়ে দিতে গেছে, এল হবে না বি হবে, বি, গুড, এই তো বুঝছেন। কারণ কার সাথে লম্ব, এক্স অক্ষটা এই যে এটার সাথে লম্ব, বি স্কয়ার বাই 3। কারণ আই ওয়াই কত, এম এল স্কয়ার বাই 3, কারণ আমরা একটু আগে বলছি যে দেখেন এই এই এটা হচ্ছে যে আই ওয়াই টা আসলে রিয়েল ডায়াগ্রামটা হচ্ছে যে আই ওয়াই, বোঝানোর জন্য আমরা এরকম করে আঁকাই দিয়েছি। এখন একটু আগে আপনারা থিওরি শিখে গেছেন, তাহলে এইটা কত হবে, পার্থক্যটা বুঝতেছেন? একটা হচ্ছে যে এটা, একটা হচ্ছে এটা, দুইটার যোগফল এই যে। তাহলে আই জেড যেটা হবে, আই জেড এর সূত্র কি শিখছি, আই এক্স প্লাস হচ্ছে কি আই ওয়াই, সো এম বি স্কয়ার বাই 3, আর এটা হচ্ছে এম এল স্কয়ার বাই 3। তার মানে এম বাই 3 কি কমন যায়, কমন গিয়ে কত এল স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার, বুঝতেছি? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, প্রথমটা আমরা লাস্ট ক্লাসে শিখছি যে এরকম প্রান্ত দিয়ে গেছে, এক প্রান্ত দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্ব,
কিন্তু সমতলের সাথে লম্ব না, এরকম ছিল, এই যে এরকম। আজকে বললাম তাহলে এটাও কি হওয়া উচিত, এটা কার সাথে না, প্রস্থের সাথে লম্ব। তাহলে আর এখন যেটা আইজেড, আইজেড হচ্ছে এই যে এই রেখা, এটা হচ্ছে হলো দৈর্ঘ্যের সাথেও লম্ব, আপনি যদি বলেন প্রস্থের সাথেও লম্ব, তাই না? এটা এটা কার সাথে লম্ব, দৈর্ঘ্যের সাথেও লম্ব, প্রস্থের সাথেও কিন্তু লম্ব, মানে পুরো সমতলের উপর লম্ব, বুঝতেছি? তো একটু আগে কি ছিল, এই যে ফর্মুলা কি ছিল, আইজেড ইকুয়াল টু আইএক্স প্লাস আইওয়াই। আইজেড এটা হচ্ছে সমতলের উপর লম্ব, আর এই অক্ষটা কি বলেন, প্রস্থের সাথে লম্ব কিন্তু সমতলের উপর না, ঠিক আছে? আই ওয়াইটা হচ্ছে কি, ওয়াই অক্ষটা হচ্ছে কি দৈর্ঘ্যের সাথে লম্ব, আর প্রান্ত দিয়ে গেছে, কোন দিয়ে গেছে, প্রান্ত দিয়ে। সূত্র শিখে লাগবে না, আপনি নিজে নিজে বানাইতে পারবেন। এবার হচ্ছে আগের মতো এটা এক্স অক্ষ, এটাকে আমরা কি দিলাম ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, ওই যে মধ্যবিন্দু, পুরোটা হচ্ছে এল, এটা হচ্ছে হলো বি। বলেন, আপনারাই বলেন, আই এক্স কত, mb স্কয়ার বাই 12 ভেরি গুড। এখন মাঝখানে এম বি স্কয়ার বাই 12, আই ওয়াই কত, ml স্কয়ার বাই 12 তাহলে আই জেড কত হবে, m বাই 12 স্কয়ার বাই ভেরি গুড, এটা বুঝে গেছে। এখন আপনাদের আটকায় কে, যে ম্যাথ দিবে সেটা আপনারা পারবেন, বেসিক ক্লিয়ার আপনাদের। এই যে দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম, যে এইটা কত বলো তো দেখি, একবার লেখার আগে একবার বলো এটা কত, এটা হচ্ছে 12 মানে এটা যত আমার কত, এটা এই যে এই কলাম মার্কারটা, হ্যাঁ হ্যাঁ এই তো, মানে যার সাথে লম্ব, দৈর্ঘ্যের সাথে লম্ব এম এন স্কয়ার বাই 12, এটা কত, এম বি স্কয়ার বাই 12 প্রস্থের সাথে। আর এইটা আমরা বের করছি এই যে এটা জেড, আই জেড হচ্ছে যে এই যে দুইটার যোগফল। ওই যে ক খ, আচ্ছা আজকে 4টায় ক্লাস আছে, আচ্ছা বসুন, আমি ভুলে গেছিলাম তোমাদের মেসেজ, হোয়াটসঅ্যাপে চেক চেক করি আর কি, কোন মেসেজ আসলে ওটা তোমার আমি ইউজ করো না। এবার হচ্ছে দ্বিতীয় সূত্র, জড়তার ভ্রামক সম্পর্কিত সেকেন্ড ফর্মুলা, দ্বিতীয় সূত্র।
সাপোজ এটা হচ্ছে ভর কেন্দ্র অথবা হচ্ছে ভার কেন্দ্র, ঠিক আছে। দেখেন ভর কেন্দ্রের বিষয়টা খুবই সিম্পল। মানে এখানে যদি আপনাকে এরকম একটা রুটি দেয়, এটা ভার কেন্দ্র মানে হচ্ছে যে এখান দিয়ে আপনি 2 ভাগ করলে দুই দিকের ওজন সমান সমান হবে। এটা যদি হয় 100 গ্রাম, বুঝতে হবে যে এদিকে 50 গ্রাম, এদিকে 50 গ্রাম, ঠিক না? বা খুবই সিম্পল, দুই দিকের ভরগুলা সমান সমান। তো এখন এই অক্ষের সাপেক্ষে যদি আমরা জড়তার মাপাঙ্ক বের করে কি করতে হবে, যে কোনো অক্ষের সাপেক্ষে, এই অক্ষ কেন, যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার মাপাঙ্ক বের করা মানে কি, যে ছোট ছোট অংশ নিব, প্রত্যেকটা কি নিব, ভর নিব, আর এই অক্ষ থেকে কি নিব, দূরত্ব নিয়ে স্কয়ার করে যোগ করে দিব। সহজভাবে চিন্তা করলে সহজ, এইভাবে করার নিয়ম। এখন সাপোজ এখানে একটা অক্ষ আছে, এই অক্ষটা পরস্পর সমান্তরাল, তাহলে এটার জন্য যদি আমরা জড়তার মাপাঙ্ক বের করি কি করতে হবে, সেম কাজ, ঠিক না? মানে এখান থেকে নিব নিব নিব, তবে দুইটা সেম হবে না, সেম হবে না, কারণ এখান থেকে যে কণাগুলা হচ্ছে দূরত্ব যা হচ্ছে, এখানে দূরত্ব কি, এই অক্ষের সাপেক্ষে দূরত্ব কি সেম না, ভিন্ন ভিন্ন হবে। সো স্বাভাবিকভাবে জড়তার মাপও কি ভিন্ন ভিন্ন হবে। তবে ওরা হচ্ছে আমাদের জন্য একটা ফর্মুলা দিয়ে দিছে, যে সাপোজ হচ্ছে হলো যে আপনার হচ্ছে আপনি একটা অক্ষের সাপেক্ষে জড়তার মাপ বের করলেন, এইভাবে এরকম এরকম অনেকগুলো অক্ষ আছে, তো প্রত্যেকটার জন্যই কি বারবার ছোট ছোট অংশে ভাগ করে আবার হচ্ছে হলো প্রত্যেকটার ভর বের করে দূরত্ব দিয়ে বড় করে যোগ করে জড়তার মাপ বের করতে হবে? করতে পারি। ও এখন আমাদের জন্য কাজটা সহজ করে দিয়েছে, বলছে না করা লাগবে না। আপনাকে যদি একটা টেকনিক জানেন, সে হচ্ছে হলো এই যে যতগুলো অক্ষ আছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বারবার ছোট ছোট অংশ নিয়ে ভর নিয়ে দূরত্বের বর্গ নিয়ে যোগ করে আবার জড়তার মাপ বের করা লাগবে না। কি করতে হবে, ওয়ান টাইম আমরা কি করব, প্রথমে হচ্ছে হলো ভর কেন্দ্রের সাপেক্ষে জড়তার মাপটা একবার বের করে রাখলে এই ভর কেন্দ্রের সাপেক্ষে যতগুলো রেখা আছে ওই রেখাগুলো যদি সমান্তরাল হয়, শর্ত হচ্ছে কি হইতে হবে, সমান্তরাল হইতে হবে। মানে যদি এটা মাপছেন কিন্তু এরকম দিলে হবে না, হ্যাঁ আপনি যদি এরকম চান তাহলে এইরকম করে নিন, যাতে করে সমান্তরাল থাকে। তার ভর কেন্দ্র দিয়ে যদি আপনি বের করেন, এটা 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 দুটাতে আলাদা আলাদা করে হিসাব করতে হবে, ঠিক আছে? আপনার কথা বুঝতেছেন? দুইটা, দ্বিতীয় সূত্র এটা হচ্ছে হলো যে এখন ওরা বলছে যে সাপোজ এই যে অক্ষটা আছে, মনে করেন এই যে সবুজ যেটা আছে এটা সাপেক্ষে বের করবে, এটা এইচ দূরত্বে আছে, কত দূরত্বে আছে, এইচ দূরত্বে। তো ওরা বলছে যে এই যে সবুজ যে রেখাটা আছে, অক্ষটা আছে, এটা যদি সমান্তরাল ভর কেন্দ্র দিয়ে যাচ্ছে, এটা যদি আমরা এবি ধরি, এটা যদি হচ্ছে হলো পি কিউ ধরি, তাহলে পি কিউ সাপেক্ষে যে জড়তার ভ্রামক হবে সেটা হচ্ছে কি, ভর কেন্দ্র দিয়ে জড়তার ভ্রামক প্লাস পুরো বস্তুটার ভর ইনটু হচ্ছে এই অক্ষ দুইটার পরস্পরের মধ্যবর্তী দূরত্ব স্কয়ার। এই হচ্ছে সূত্র। ও আচ্ছা আচ্ছা, এটা নাম হবে পিকিউ। হ্যাঁ বুঝা, ঠিক বলছো যে এই যে পিকিউ। তাহলে এবি মানে কি, এটা আই লিখলাম, আর এটা হচ্ছে আইজি মানে কি, গ্র্যাভিটি বা ভর কেন্দ্রের সাপেক্ষে যদি আমরা জড়তার ভ্রামক জানি, ঠিক আছে, তাহলে ভর কেন্দ্র দিয়ে গমনকারী যে অক্ষ আছে তার সমান্তরাল যদি নেওয়া হয়,